সুধী দর্শক মণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে চলমান ৬৩তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি এখন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বাংলাদেশ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ladies and gentlemen, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina. বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ঐকান্তিক উদ্যোগ ও সমন্বয়ে আয়োজিত ৬৩তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। Bismillahir Rahmanir Rahim. Excellencies, ladies and gentlemen, assalamu alaikum and good evening. Welcome to the certificate awarding ceremony of the 63rd Foundation Training Program organized by Bangladesh Public Administration Training Center in coordination with BCS Administration Academy, BIAM, BARD, IDA and TSC. আজকের এই সনদ বিতরণ অনুষ্ঠানের মাহেন্দ্রক্ষণে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় অর্থমন্ত্রী ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি। উপস্থিত আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এমপি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত রেক্টর জনাব আলম আব্দুর রহমান এনডিসি। Today, on this auspicious occasion of certificate awarding to the trainee officers, we have the gracious presence of the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, with us. As special guests, we also have the Honorable Minister, Ministry of Finance, and Chairman of BPATC Board of Governors, Mr. Abul Mal Abdul Muhit MP, Honorable Minister, Ministry of Public Administration, Sayyid Ashraful Islam MP, Honorable State Minister, Ministry of Public Administration, Ismat Ara Sadiq MP, and Senior Secretary, Ministry of Public Administration, Dr. Muhammad Muzammil Haq Khan. This ceremony is being presided over by the Rector of Bangladesh Public Administration Training Center, Mr. A.L.M. Abdur Rahman, NDC. অনুষ্ঠান উপস্থাপনায় আছে আমি আতিয়া খান কেয়া। আমি নাফিস ইমতিয়াজউদ্দিন। দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি ইশারা ভাষায় উপস্থাপন করছেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। This program is being brought to you live by BTV, BTV World and Bangladesh Betar. ৬৩তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটির যাত্রা শুরু হয়েছিল গত ২৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে। অত্যন্ত আনন্দঘন পরিবেশে আজ যার সফল পরিসমাপ্তি হতে যাচ্ছে। মোট ৬টি প্রতিষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮টি, ক্যাডারের ৫২৬ জন, জুডিশিয়াল সার্ভিসের ৩৭ জন এবং বিপিএটিসির ৪ জন, সর্বমোট ৫৬৭ জন কর্মকর্তা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তন্মধ্যে রয়েছেন ৪০৫ জন পুরুষ এবং ১৬২ জন মহিলা প্রশিক্ষণার্থী। কোর্স সম্পূর্ণকারী সকল প্রশিক্ষণার্থী কর্মকর্তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। Excellencies, ladies and gentlemen, for your information, the 63rd Foundation Training Program began last year on the 25th of September. Today, through this joyful event, the course is coming to a successful end. This 6-month-long course was dispensed at 6 different organizations and participated in by a total of 567 officers. 526 officers belong to 18 different cadres of Bangladesh Civil Service, 37 from Bangladesh Judicial Service, and 4 from BPATC. The number of male and female officers is 405 and 162 respectively. We have the pleasure and the privilege to congratulate all the trainee officers
for this accomplishment. মাননীয় প্রধান অতিথির সদয় সম্মতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ হাফিজুল হক। We begin the program with a recitation from the Holy Quran. Qari Muhammad Hafizul Haq will recite the holy verses. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ya الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সূরা নিসা আয়াত 59 এর বঙ্গানুবাদ। হে বিশ্বাসীগণ, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করো তবে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করো এবং তোমাদের শাসকদেরও অনুগত হও। আর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ ঘটে সে বিষয়ে আল্লাহ ও রাসূলকে স্মরণ করো, এটাই উত্তম ও কল্যাণময় এবং এর পরিণাম সবচেয়ে উৎকৃষ্ট। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন হরিদাস মজুমদার। Now Mr. Horidash Mojumdar will recite from the Holy Gita. শুভ অপরাহ্ন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা, তৃতীয় অধ্যায়, কর্মযোগ। শ্রী ভগবান উবাচ তস্মাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। ভগবান অর্জুনকে উপলক্ষ করে সকল মানুষকে বলেছেন, পৃথিবী কর্মময়, কর্ম ছাড়া জীবের জীবন ধারণ অসম্ভব। তাই তুমি আসক্তি শূন্য হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্ম করো, কারণ নিষ্কাম কর্ম করলেই মানুষ পরমাত্মা তথা শ্রী ভগবানকে লাভ করতে পারে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন
দুঃখ ভোগ না করে। জয় শ্রীকৃষ্ণ। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন ডক্টর সুকোমল বিশ্বাস। Now Dr. Shukumul Bishash will recite from the Holy Bible. প্রিয় সুধী, পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। দ্বিতীয় বংশাবলী 7 অধ্যায় 14 পদ। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। বাক্য আজ সৃষ্টিকর্তা আমাদের আহ্বান করেছেন যেন আমরা সম্পূর্ণরূপে তার অনুগত হই। তিনি আমাদের সম্পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন আমাদের পাপ মোচন করবেন, পাশাপাশি আমাদের এই সুন্দর দেশটাকে শান্তিময় করে দিবেন। আমাদের আজ সম্পূর্ণ সুযোগ এসেছে আমাদের তৈরি পঙ্কিলতা থেকে মুক্ত হওয়া এবং সকলে মিলে শান্তিতে বসবাস করা। আমাদের প্রার্থনা এই আহ্বানে সকলে একসঙ্গে তার ডাকে সাড়া দিতে পারি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়। Now Bhikkhu Shurandupriyo will recite from the Holy Tripitak. সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। অভিবধানশীলেস্য নিচ্ছাং উদ্ধপচায়িনো, চত্থারো ধম্ম বর্ধন্তি আয়ুবন্নং সুখাং বলাং। বাংলা হচ্ছে, যারা জ্ঞানে ও বয়সে প্রবীণ ব্যক্তিকে নিয়ত যিনি শ্রদ্ধা ও সম্মান করেন, তার আয়ু, বর্ণ, সুখ, বল ও প্রজ্ঞা বৃদ্ধিপ্রাপ্ত হয়। শ্রদ্ধেয়কে শ্রদ্ধা করা, মাননীয়কে সম্মান দেওয়া, এই সৎ প্রবৃত্তিগুলি মনকে পরিশুদ্ধ করে। মনের পবিত্রতা মানুষের জীবনকে সুখে সৌন্দর্যে মণ্ডিত করে। এর ফলে সে লাভ করে নৈতিক শক্তি আর চিত্তের প্রশান্তি, যার ফলে তার জীবনে শক্তি ও আয়ু বৃদ্ধিপ্রাপ্ত হয়। আজকে এই পবিত্র ত্রিপিটক পাঠ এখানেই শেষ করছি। সব্বি সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সম্মানিত সুধী, 6 মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীগণ প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি 2 মাসব্যাপী মাঠ সংযুক্তি কার্যক্রমে জনগণের সাথে থেকে তাদের সমস্যাসমূহ প্রত্যক্ষ করেছেন এবং তাৎক্ষণিকভাবে আন্তরিকতার সাথে তা সমাধানে সচেষ্ট হয়েছেন। নিজেদেরকে গড়ে তুলেছেন একজন প্রস্তুত কর্মকর্তা হিসেবে। পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তাঁরা সঞ্চয় করেছেন বিপুল ও বর্ণিল অভিজ্ঞতা। Excellencies, ladies and gentlemen, during the 6-month foundation training course, apart from classroom activities, the participants had to undergo field attachment program for 2 months for hands-on experience of the problems and learning about the prospects of the grassroots people. During this attachment program, they engaged themselves in problem-solving activities which contributed to transforming them into accomplished servants of the Republic. They also learnt through their mutual interaction and sharing. এ পর্যায়ে প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে প্রথমেই অর্জিত অভিজ্ঞতালব্ধ অনুভূতি ব্যক্ত করতে আসছেন সঞ্জিদা পারভিন, সহকারী কমিশনার। I now request Ms. Sanjida Parveen, Assistant Commissioner, to come and share her experience about the course on behalf of the participants. সরকারি কর্মচারী ভাইরা, আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে।
জাতীয় স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে, অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের খাদেম বলে বিবেচনা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কথাগুলো বলেছিলেন 1972 সালের 1 ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের এক সমাবেশে। 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথিবৃন্দ, অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা সংগ্রামের রক্তস্নাত এই মার্চে সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আমি সঞ্জিতা পারভিন, 34তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। সম্মানিত উপস্থিতি, 1966 সালে জাতির এক ভয়াবহ ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য দিয়েছিলেন, 6 দফা, যা ছিল বাঙালির মুক্তি সনদ। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয়, রূপকল্প 2021। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য পায় বাংলাদেশ। লক্ষ্যহীন একটি জাতির সামনে সুনির্দিষ্ট একটি উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তরুণ প্রজন্মকে দেশের অগ্রযাত্রায় সামিল হওয়ার একটি বিরল সৌভাগ্য তৈরি করে দিয়েছেন। সুধীবৃন্দ, বিগত 6 মাসের বুনিয়াদী প্রশিক্ষণে আমরা চাকরির বিধিবিধান, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধে চেতনার বিকাশ, অটিস্টিক তথা পিছিয়ে পড়া শিশুদের বিকাশ, শুদ্ধাচার কৌশল, পল্লী উন্নয়নে সরকার গৃহীত নব উদ্যোগ এবং দারিদ্র্য বিমোচনে সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছি। আমাদের জন্য নিয়মিত শরীর চর্চা এবং খেলাধুলাও ছিল। বিভিন্ন জাতীয় উৎসবে অংশগ্রহণ এবং সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ আমাদের মননের বিকাশে সাহায্য করেছে। এছাড়াও সংসদ অধিবেশন সরাসরি প্রত্যক্ষকরণ এবং সচিবালয় সংযুক্তি আমাদের প্রশিক্ষণকে পূর্ণতা দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র দেশে জ্ঞানভিত্তিক, দক্ষ, গতিশীল, সেবাধর্মী যে সিভিল সার্ভিস প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে, সামনের দিনগুলোতে তা আরও বেগবান হবে। 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সকল প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুভূতি প্রকাশ শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জিদা পারভিন আপনাকে। এবারে অনুভূতি প্রকাশ করবেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খান মোহাম্মদ সালেহীন। Ladies and gentlemen, Mr. Khan Mohammed Salehin, Agriculture Extension Officer, will now speak on behalf of the participants. 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রেক্টর, বিপিএটিসি, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সুপ্রিয় সহকর্মী প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সরকারি কর্মকর্তা, বিশেষত ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের কর্মদক্ষতা, সৃজনশীলতা, মেধা ও মননের বিকাশে বুনিয়াদী প্রশিক্ষণের বিকল্প নেই। এই প্রশিক্ষণে শুধু সরকারি চাকরির বিধিবিধানই নয়, একজন যোগ্য ও দক্ষ কর্মকর্তা, সর্বোপরি একজন পরিপূর্ণ মানুষ হওয়ার সকল শিক্ষাই দেয়া হয়। রূপকল্প 2021, এসডিজি 2030 এবং রূপকল্প 2041 বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সার্ভিস ফর 21st সেঞ্চুরি এই মূলমন্ত্র সামনে রেখে সাজানো হয়েছিল আমাদের প্রশিক্ষণ সূচি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। সেই এগিয়ে যাওয়াকে আরো বেগবান ও মসৃণ করতে কাজ করতে হবে আমাদেরকেই। বিগত 6 মাস ধরে বুনিয়াদী প্রশিক্ষণের পরতে পরতে সামনের দিনগুলোতে আমাদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় সম্পর্কে আমরা সবিস্তারে জানতে পেরেছি, নিজেদের করতে পেরেছি আলোকিত। এই সময়টায় একত্রে থাকার সুবাদে কর্মকর্তাদের মধ্যে গড়ে উঠেছে এক আন্তঃক্যাডার সুদৃঢ় বন্ধন, যা কেবল ভবিষ্যৎ চাকরির প্রতিটি ক্ষেত্রেই নয়, বরং দেশের উন্নয়নের প্রতিটি স্তরে কাজে লাগবে বলে আমি মনে করি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং উন্নত দেশ গড়তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমাদেরকেই। তাই এখন থেকে দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে ওঠার দীক্ষাই আমাদের দেয়া হয়েছে।
আমরা নবীনেরা সরকারি কাজে আরো বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনতে চাই। আমরা দুর্নীতি মুক্ত থাকার এবং দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করছি। প্রত্যয় করছি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার অনুভূতি প্রকাশের সমাপ্তি টানছি। সকলকে রক্তঝরা এই মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খান মোহাম্মদ সালেহীন আপনাকে। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান। আমি সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খানকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, now the respected special guest Dr. Muzammil Haq Khan, Senior Secretary, Ministry of Public Administration, will present his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর জনাব আলমা আব্দুর রহমান এনডিসি, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত, অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, অনুষ্ঠানে আরও উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব এইচ.এন. আশিকুর রহমান, অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং মুখ্য সচিব এসডিজি, সরকারের ঊর্ধ্বতন বেসামরিক এবং সামরিক কর্মকর্তাবৃন্দ, 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উপদেষ্টা এবং কোর্স পরিচালকগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজ 23 মার্চ, দুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন, 46তম মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস। স্বাধীনতা দিবসের এই মহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আহ্বানে সাড়া দিয়ে 9 মাসের মরণপণ যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি 1971 সালের 16ই ডিসেম্বর কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদকে, স্মরণ করছি 2 লক্ষ মা বোনকে, যাদের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা পেলেও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে আমাদের আরও কিছু পথ অতিক্রম করতে হবে। খাদ্য উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য, রেমিটেন্স ইত্যাদি ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি হয়েছে, তবে জনগণের সকল অংশ এখনও কাঙ্ক্ষিত জীবন মানে পৌঁছাতে পারেনি। তাদের উন্নয়নের জন্য আমাদের কাজ করা জরুরি। এজন্যই 2021 সালের মধ্যে ভারসাম্যপূর্ণ জাতীয় উন্নয়ন সহ বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে ঘোষিত হয়েছে রূপকল্প 2021। আমরা এগিয়ে চলেছি অপ্রতিরোধ্য দুর্বার গতিতে। ফলে বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের 44তম বৃহত্তম দেশ বাংলাদেশ, বাংলাদেশের ক্রয় ক্ষমতা বিশ্বে 32তম, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ভাষ্যমতে
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি পৃথিবীতে দ্বিতীয়, যা 11তম উন্নয়নশীল দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে। টানা কয়েক বছর অর্থনীতির প্রবৃদ্ধির হার 6% উপরে থেকে 2016-তে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 7.1%। এই প্রেক্ষাপট হঠাৎ করেই গড়ে ওঠেনি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার মানসে পরিবর্তনের জন্য অপরিহার্য বিশ্ববরেণ্য নেতা আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, প্রজ্ঞা, দূরদৃষ্টি সম্পন্ন অর্থনৈতিক কর্মসূচি, সর্বোপরি দেশপ্রেম বাংলাদেশের উন্নয়নের গতিধারার সূচক পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার মানসে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, সর্বস্তরে বিজ্ঞান এবং প্রযুক্তির প্রসারণ, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠাকরণ। এই সুদূর প্রসারী কর্মপরিকল্পনা বাস্তবায়নে সিভিল সার্ভিসের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার জন্য প্রশাসনে ইনোভেশন, ই-গভর্নেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী যুগোপযোগী, তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতার সমন্বয়ে প্রত্যেক নাগরিককে দোরগোড়ায় যথাসময়ে সরকারি সেবা প্রদান নিশ্চিত করতে হবে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, তোমরা আজ যারা সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে তারা চাকরি জীবনের একটি ছোট্ট ধাপ অতিক্রম করলে মাত্র। তোমাদের সামনে আরো বহুদূর যেতে হবে। আমাদের দেশ আজ প্রধানমন্ত্রীর সফল এবং গতিশীল নেতৃত্বের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় দ্রুত একটি মধ্যমায়ের দেশের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রশাসনিক কাঠামোকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর জন্য নানামুখী কার্যকর নির্দেশনা প্রদান করেছিলেন, যার প্রধানতম খাত ছিল জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জনসেবায় সম্পৃক্ত করা, যাতে করে লোক প্রশাসন ব্যবস্থা আরও উৎপাদনমুখী এবং গ্রহণযোগ্য দক্ষতা বৃদ্ধি পেয়ে সক্ষম প্রশাসনে পরিণত হয়। পাশাপাশি জনপ্রশাসনে মেধাবীদের সমাহার ঘটাতে এবং কর্মচারীদের জীবন সচ্ছল করতে বেতন কাঠামোতে এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই সহৃদয় সিদ্ধান্তের জন্য আমাদের সরকারি কর্মচারীদের তরফ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, চেঞ্জ উইল নট কাম ইফ উই ওয়েট ফর সাম আদার পারসন or some other time. We are the ones we have been waiting for. We are the change that we seek. মনে রাখতে হবে, এখনই সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই অগ্রযাত্রায় তোমরা তোমাদের ভূমিকা পালনে সর্বদা সচেষ্ট থাকবে, এটি জাতির প্রত্যাশা। আজ প্রশিক্ষণ শেষ করলে কাল থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের সত্যিকারের দেশপ্রেমিক, যোগ্য এবং প্রফেশনাল কর্মকর্তা হয়ে ওঠার দুরন্ত অভিযাত্রা। তোমরা তোমাদের কর্তব্যনিষ্ঠা এবং সততার সাথে পালন করবে এবং তোমাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই দেশে জনমুখী সেবা ব্যবস্থা গড়ে উঠবে। তোমাদের নিকট এই প্রত্যাশা রাখছি। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যবৃন্দ সহ দীর্ঘ 6 মাস একসঙ্গে প্রশিক্ষণে সম্পৃক্ত থেকে তোমরা অনেক দলগত কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছ। নিবিড় আত্মসংযোগের ফলে তোমাদের মধ্যে সম্প্রীতি এবং সহানুভূতির সেতুবন্ধন গড়ে উঠেছে। এই সম্প্রীতি এবং সহানুভূতি ভবিষ্যতে অটুট থাকবে বলে আমি আশাবাদী। তোমাদের জীবনের সর্বক্ষেত্রে আলোকিত ভবিষ্যৎ কামনা করছি। এ পর্যায়ে আমি আবারও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। আপনি শত ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন, আমাদের কৃতার্থ করেছেন। আপনার এই সদয় উপস্থিতি নিঃসন্দেহে প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। পরিশেষে
63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তির জন্য বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এবং বুনিয়াদী কোর্স ব্যবস্থাপনা টিমকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আবারও মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে আগামী দিনের বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ, যা হবে সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান আপনাকে। সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, would now like to invite the honorable special guest of today's program, Ismat Ara Sadiq, MP, State Minister, Ministry of Public Administration, to please speak. বিসমিল্লাহির-রহমানির-রহিম। 63তম বুনিয়াদী কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ALM আব্দুর রহমান, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ সরকারের 3 বারের সফল প্রধানমন্ত্রী, জনমানুষের নেতা, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, উপস্থিত আছেন বিশেষ অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম, মাননীয় মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোজাম্মেল হক খান, 63তম বুনিয়াদী কোর্স পরিচালনাকারী সকল প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, 63তম বুনিয়াদী কোর্সের অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাগণ, উপস্থিত গণমাধ্যমের বন্ধুরা ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। উপস্থিত সুধী, মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মার্চ মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। তাই স্বাধীনতার মাসে মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু আর বাংলাদেশ একই মুদ্রার 2 পিঠ, যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে চিন্তাও করা যায় না। তিনি সেই মহান নেতা যিনি এই দেশের মানুষকে স্বাধীনতা ও আর্থসামাজিক মুক্তির স্বপ্ন দেখিয়েছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে আজীবন সংগ্রাম করে গেছেন। অবশেষে আমাদেরকে এনে দিয়েছেন স্বাধীন রাষ্ট্র। আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতা সহ বাংলার মুক্তি সংগ্রামের অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং 2 লক্ষ মা বোনের, যাদের আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজ এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন। আপনাকে জানাই পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী সহ উপস্থিত সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 63তম বুনিয়াদী কোর্স সাফল্যের সঙ্গে যারা শেষ করেছেন তাদের সকলের প্রতি আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল একটি শোষণ ও বঞ্চনাহীন, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। মানুষের
মৌলিক অধিকার আদায়ের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জন ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য। স্বাধীনতা যুদ্ধের পর জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক মুক্তি অর্জনে কাজ শুরু করেন, কিন্তু স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা তাকে সেই কাজ সম্পূর্ণ করতে দেয় নাই, যা ছিল সমগ্র জাতির জন্য দুর্ভাগ্যের। ফলে জাতি প্রায় 22 বছর পিছিয়ে যায়, উন্নয়ন হয় বাধাগ্রস্ত। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দায়িত্ব নেন এবং দেশকে উন্নয়নের ধারায় নিয়ে আসেন। যখনই আওয়ামী লীগ সরকার গঠন করেছে তখনই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে গমন করেছে। আমাদের উন্নয়ন আজ দৃশ্যমান। পৃথিবীর অনেক দেশের জন্য বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল। কৃষি, স্বাস্থ্য, শিক্ষার প্রসার, দারিদ্র্য বিমোচন, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, নারীর অধিকার প্রতিষ্ঠা, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিভিন্ন খাতে সরকারের অগ্রগতি হচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। প্রিয় সুধী, দেশের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রাণশক্তি হিসাবে কাজ করে জনপ্রশাসন তথা সুশীল সেবকগণ। সরকারের আইন ও নীতি প্রণয়ন থেকে বাস্তবায়ন সকল ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য। সেই জন্য তাদেরকে বিশেষ করে নবীন কর্মকর্তাদের যথাযথভাবে প্রস্তুত করতে হবে। জনগণকে মানসম্মত সেবা প্রদানের উপযুক্ত করে গড়ে তোলার অন্যতম প্রধান উপায় হল দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, যা তাদের কাজের ভিত্তি তৈরি করবে। দীর্ঘ এই বুনিয়াদী প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান তাদের প্রতি মুহূর্তে কর্মকাণ্ডে পথ দেখাবে। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। উন্নয়নের শিখরে আরোহণ করার জন্য সরকার ইতিমধ্যে রূপকল্প 2021 ও রূপকল্প 2041 ঘোষণা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলা ও আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ী। আর আমাদের এই স্বপ্ন পূরণে প্রশাসনের কাজে আপনাদের মেধা, কর্মদক্ষতা ও যোগ্যতার প্রতিফলন ঘটাতে হবে। আমার বিশ্বাস আপনারা দেশের প্রতি দায়িত্ববোধকে প্রাধান্য দিয়ে নিজ নিজ কর্মস্থলে পেশাদারিত্ব ও সততার দৃষ্টান্ত স্থাপন করবেন। জনগণের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকবেন। সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ও উন্নয়ন প্রকল্পের সুচারু বাস্তবায়নে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন, এটাই সকলের প্রত্যাশা। মনে রাখতে হবে, দেশের সাধারণ মানুষের অর্থেই আপনাদের বেতন ভাতাদি পরিশোধ করা হয়। অতএব জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তাদের সেবা নিশ্চিত করতে হবে। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, বিশ্বমানের সরকারি কর্মচারী হিসেবে নিজেদের গড়ে তুলতে সর্বদা নিজেদেরকে আপডেট রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গভীর মমতায় দেশ ও জনগণের সেবা করতে হবে। আপনাদের প্রতি অনুরোধ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ও আধুনিক উন্নত বাংলাদেশ নির্মাণের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নিবেদিত থাকবেন। আপনাদের সকলের উজ্জ্বল, সফল ও মঙ্গলময় জীবন কামনা করি। সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনার উপস্থিতি নিঃসন্দেহে নবীন কর্মকর্তাদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। আমি আপনার সুস্বাস্থ্য ও
ও দীর্ঘায়ু কামনা করি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাকে। এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। মাননীয় মন্ত্রী মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, we have the pleasure to request the Honourable Special Guest of the ceremony, Honourable Minister of the Ministry of Public Administration, Sayyid Ashraful Islam MP, to kindly speak. আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, সম্মানীয় বিশেষ অতিথি জনাব আবুল আল মুহিত এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ইসমত আরা সাদেক এমপি, সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক খান, অনুষদ সদস্যবৃন্দ, ৬৩তম বুনিয়াদী প্রশিক্ষণের কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত আমন্ত্রিত সম্মানিত বৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। রক্তজোড়া স্বাধীন মাসে, এই মাসে আপনারা সকলে আবার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ৬৩তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট জানাই আন্তরিক ধন্যবাদ। প্রজাতন্ত্রের যে সকল নবীন কর্মকর্তারা ৬ মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ এবং সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন, তাদের প্রতি রইল আমার অভিনন্দন ও শুভকামনা। বুনিয়াদী কোর্সের আপনার কর্মজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতন্ত্রের দক্ষ কর্মকর্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এই কোর্সের মাধ্যমেই অর্জন করা সম্ভব। তবে বিশ্বাস করি আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় আপনাকে। এবারে বক্তব্য প্রদানের জন্য অনুষ্ঠানের বিশেষ অতিথি বিপিএটিসির বোর্ড অফ গভর্নর্সের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, now the chairperson of BPATC Board of Governors and Honourable Minister, Ministry of Finance, Mr. Abul Mal Abdul Muhid MP, will deliver his speech. জনাব সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই অনুষ্ঠানে যিনি এসছেন, 700 জন প্রশিক্ষণ গ্রহণ যারা নিয়েছে, 700 জন প্রশিক্ষণ প্রাপ্ত জনপ্রশাসনের সদস্যদের তাদের প্রশিক্ষণ সমাপ্তির যে সার্টিফিকেট সেটা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন এইখানে। আপনারা ভাগ্যবান, কারণ আপনারা এই সার্টিফিকেট প্রধানমন্ত্রীর কাছ থেকে পাচ্ছেন। এটা সবসময় সকলের পক্ষে এই সুযোগ পাওয়া সম্ভব হয় না। জনপ্রশাসন ভারতের অনেক ঐতিহাসিক এবং জনপ্রশাসক দাবি করেন যে এই ভারতে আদিকাল থেকেই জনপ্রশাসন ছিল এবং কৌটিল্যর অর্থশাস্ত্রে জনপ্রশাসন সম্বন্ধে বক্তব্য আছে বলে দাবি করা হয়। তবে আমরা ভালোভাবেই জানি যে আবুল ফজলের গ্রন্থে, যেখানে তিনি আইনে আকবরী যে গ্রন্থটি লিখেছেন, তাতে জনপ্রশাসনের উপর বিস্তৃত বক্তব্য আছে। এমন কোনো বিষয় নেই জনসেবার বিষয় যেটা সেখানে আলোচিত হয় নাই। শুধু একটি ক্ষেত্রে আলোচনার অভাবটা দ্রষ্টব্য,
সেটা হচ্ছে শিক্ষা সম্বন্ধে তার কোনো বক্তব্য নেই। তার একটা কারণও আছে, কারণ সে যুগে শিক্ষা লোকে পেত গুরুর পদপ্রান্তে বসে, এবং এটা এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠী প্রচলিত চলে যেত। যাই হোক, জনপ্রশাসন সেদিক দিয়ে অত্যন্ত সৌভাগ্যবান, যেটা সকলেই বিবেচনা করেছেন যে এটার প্রয়োজন আছে। আমরা জানি আমাদের দেশে যেমন ধরেন জনপ্রশাসন 28টি কাডারে বিভিন্ন সরকারি কর্মকর্তা জনপ্রশাসনের সদস্য, তারা তাদের নিজস্ব ক্ষেত্রে মানুষকে সেবা দিয়ে যান, দেশকে সেবা দিয়ে যান, সেটাই তাদের জীবন, এবং তারা প্রশিক্ষণটা পেয়েছেন সেই জন্যে। এই প্রশিক্ষণের একটা বিশেষ বিষয় হলো যে তাদের সবসময় বলে দেওয়া হয় যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটা তোমরা অন্য জায়গার থেকে পাবে, সেটা জনপ্রতিনিধিরা দেবেন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এরা দেবেন। এবং তারা যে রাজনৈতিক নির্দেশনা দিলেন সেই নির্দেশনাকে কার্যকরী করা, সেটা বাস্তবায়ন করা, সেটা হলো জনপ্রশাসনের দায়িত্ব। এবং এই দায়িত্বটি আমাদের জনপ্রশাসন পালন করে, এবং তার জন্য এটা পালন যাতে ভালো হয় সেজন্য আমরা 28টি কাডার আমাদের দেশে আমরা সৃষ্টি করেছি। আপনাদের বুনিয়াদী প্রশিক্ষণ এই শেষ হলো, 5 মাসের মতো বোধহয় প্রশিক্ষণ চলে, এবং এটাকে বলা হচ্ছে বুনিয়াদী প্রশিক্ষণ। অর্থাৎ এইখানে আপনারা কতগুলো মৌলিক বিষয়ে প্রশিক্ষণ পাবেন, এবং এই প্রশিক্ষণটা খুবই জরুরি। কারণ আপনি এর আগে আপনার পরিচয় ছিল ছাত্র, আদর্শবাদী ছাত্র, আমি সেটাই ধরবো, সবাই আদর্শবাদী ছাত্র। সেখানে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক চিন্তা করেছেন, দেশের সেবা নিয়েও অনেক চিন্তা ভাবনা করেছেন। এখন কিন্তু ওই চিন্তা ভাবনা সেটা কি করে কার্যকরী করা যায় সেটা আপনাদের জানতে হবে, এবং এই কার্যকরী করবেন কিন্তু আপনারা রাজনৈতিক নির্দেশনা মোতাবেক। সরকার যে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন করাটাই হলো জনপ্রশাসন। সুতরাং এইখানে এই প্রশিক্ষণে আপনাকে বেশ কয়েকটি জিনিস শিখতে হয়। একটি বিষয় তো স্বাভাবিকভাবে আমরা যেসব আইন বিধি এইগুলো দেখি, এবং আরো ভবিষ্যতেও দেখব। আপনাদের তো প্রশিক্ষণের সময় আরো 1 বছর আছে, বিভিন্ন ইনস্টিটিউশনে যাবেন, সেখানে গিয়ে সেগুলো আইন বিধি, তারপরে যারা কি বলে এইগুলো আপনারা শুনবেন, জানবেন, এবং এইগুলো জেনে অন্য যে জিনিসটা একসঙ্গে প্রতিষ্ঠা করতে হবে সেটা হতে হবে আপনাকে উদ্যোগী হতে হবে, প্রোয়েক্টিভ হতে হবে। আপনি রিয়েক্টিভ হবেন না কখনো, আপনি প্রোয়েক্টিভ থাকবেন। কারণ আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আপনি উচ্চশিক্ষিত, আপনি উচ্চপদস্থ, তার সব কিছুর পেছনে কারণটাই হলো যে আপনাকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। এবং আপনি যদি যথার্থ প্রশিক্ষিত হন, আপনার আইন কানুন, বিধিবিধান, শিক্ষা এগুলো সব ঠিক থাকে, তারপরে যদি উদ্যোগী হন, তারপরে স্বাভাবিকভাবে আপনি উদ্ভাবনী হবেন। আপনি কাজ করবেন তখন স্বাভাবিকভাবে আপনার মনে অনেক উদ্ভাবনী চিন্তা আসবে, সেগুলোকে আপনি বাস্তবায়নও করতে পারবেন, আপনার জীবনে এটা বাস্তবায়ন করতে পারবেন। এবং সেখানে আপনার যে জ্ঞান, সেই জ্ঞানটা খুব কাজে লাগে। আমি আমার একটি ব্যক্তিগত উদাহরণ দেই। আমি 2টি আইন কোনো এক সময় দেখে রেখেছিলাম। একটি ছিল মানি লেন্ডার্স অ্যাক্ট, আমাদের শেরে বাংলা ফজলুল হক এটা 1941 সালে পাশ করেন। আরেকটি ছিল, সেটা এখনো আছে, বাল্য বিবাহ আইন, সেটা বহু আগেই পাশ হয়েছিল। এই 2টি আইন আমি দেখলাম আমার কার্যক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়ে গেল। আমাদের বেশিরভাগ ঝগড়া ফ্যাসাদ, সেগুলোর পেছনে এই 2টো কারণ থাকে। এই ঝগড়া ফ্যাসাদ যদি আপনি
তার ফয়সালা করতে চান, এবং আপনি যদি একান্তই যে বাদী এবং যে বিবাদী এই দুজনকে নিয়ে সমাধান করতে চান, তাহলে আপনি উকিল মুক্তারের কাছে গেলে মুশকিলে পড়ে যাবেন। আপনি যদি সেটা অ্যাভয়েড করতে শিখেন, আমি যেটা পড়েছিলাম, তাদের দুজনকে ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আমার সঙ্গে বসতে পারত না, বাদী আর বিবাদী, এবং তাদের মধ্যে সমঝোতা করাটা মোটেই কোনো রকমের অসুবিধাজনক ছিল না। কেন ওই আমি ভয় দেখাতাম, কেউ যদি বললো যে তার টাকা দিয়েছিল খায় খালাসি মেয়াদ চলে গেছে, সে এখন দেবে না, আরো সুদ দিতে হবে, তখন তাকে মানি লেন্ডার্স অ্যাক্টের ভয় দেখান, কারণ মানি লেন্ডার্স অ্যাক্টে বিরাট ধরনের ফাইন এবং জেল দেওয়া যেত। সেই ভয়ে সে যাই হোক একটা শুলে করে চলে যেত। আরেকটি ছিল মেয়েদের বিয়েতে, একদল দাবি করছে ওর বিয়ের বয়স হয় নাই, আরেকজন বলছে বিয়ের বয়স হয়ে গেছে, আরেকজন বলছে ফুসলায় নিয়ে গেছে, অনেক কিছু আছে। সেখানেও আপনি ওই ম্যারেজ একটা যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন দুই পার্টির যথেষ্ট উইকনেস আছে, সেই উইকনেসকে এক্সপ্লয়েট করে আপনি তার সমস্ত যে ঝগড়া আছে সেটা নিষ্পত্তি করে দিতে পারেন। এইভাবে আপনি আপনার উদ্ভাবনী শক্তি দিয়ে জনসেবা করতে পারেন, কারণ আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি জনসেবক। আমি অনেকক্ষণ কথা বললাম, আর বেশি বলতে চাই না। আপনারা অবশ্যই কাজ করবেন বিভিন্ন বিভাগে, কেউ কেউ আবার সচিবালয়ে আসবেন। এখানে কাজের মধ্যে বিভিন্নতা আছে, সচিবালয়ে এক ধরনের কাজ, বিভিন্ন প্রতিষ্ঠানে অন্য ধরনের কাজ, কিন্তু সব ক্ষেত্রেই জনসেবা হচ্ছে আপনার প্রথম লক্ষ্য, প্রথম কাজ, এবং এইটাকে আপনি আপনার জীবনের মূল মন্ত্র হিসাবে যদি নিতে পারেন, তাহলেই আপনার প্রশিক্ষণ সার্থক হয়েছে। এবং আমি নিশ্চিত আপনি একজন সার্থক অফিসার হিসেবে অবসরে যাবেন এবং মহানন্দে নাক ডাকিয়ে ঘুম দিতে পারেন। কখনো আপনার কোনো ধরনের অসুবিধা হবে না। এই যে অনেকের অনেক সময় সংশয় থাকে, ভয় থাকে, ভীতি থাকে, অনেক সময় মনে হয় আমি ঠিক মতো কাজ করিনি, এগুলো করার কোনো সুযোগ হবে না। সুতরাং সেই কাজটি আপনারা করবেন বলে আমি বিশ্বাস করি, এবং আপনাদের কাছে এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আপনাকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত রেক্টর জনাব আলম আব্দুর রহমান, এনডিসি। Excellencies, ladies and gentlemen, the chair of today's certificate award ceremony, Mr. A.L.M. Abdur Rahman, NDC, Rector of BPATC, will now address the august gathering. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী, মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী, সম্মানিত সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, প্রজাতন্ত্রের অতি উচ্চ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের অনুষদ সদস্যবৃন্দ, 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম ও শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। বিনম্র শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি। আপনাদের সকলকে জানাই আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাজার ব্যস্ততা সত্ত্বেও
প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের দেশ গড়ার কাজে অনুপ্রাণিত করতে তাদের মাঝে ছুটে এসেছেন। সেজন্য আপনাকে জানাই গভীর কৃতজ্ঞতা। আপনি প্রজাতন্ত্রের তরুণ কর্মকর্তাদের যে দিক নির্দেশনা দেবেন তা তাদের জীবনে পাথেয় হয়ে থাকবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশ সিভিল সার্ভিস ও জুডিশিয়াল সার্ভিসের মোট 567 জন কর্মকর্তা সফলভাবে এ কোর্স সম্পন্ন করেছেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে 162 জন নারী কর্মকর্তা। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়ন নীতির সফল বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অবগতির জন্য অবহিত করতে চাই, অন্যান্য আবশ্যকীয় সকল বিষয়ের সাথে কোর্সের পাঠ্যসূচিতে মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির সত্তার শাশ্বত প্রতীক বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়াবলী যথাযথভাবে সন্নিবেশ করা হয়েছে। একজন সফল জনসেবক হতে গেলে যে সমস্ত বিষয়ে পেশাগত জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন তা এ কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি বিশ্বাস করি জাতির পিতার সোনার বাংলা আপনার প্রত্যাশিত উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত নবীন কর্মকর্তাগণ নিরন্তর কাজ করে যাবেন। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সাফল্যের সাথে কোর্স সমাপ্ত করায় আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা মুক্তিযুদ্ধের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণ সাধনে সততা ও নিষ্ঠার সাথে কর্ম সম্পাদন করবেন। সকল কিছুর ঊর্ধ্বে মানুষের মঙ্গল চিন্তাকে স্থান দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার বক্তব্য শেষ করার পূর্বে আমি পুনরায় আপনার প্রতি ব্যক্তিগতভাবে এবং বিপিএটিসি সহ সকল প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে আবারও সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠান সূচিতে এ পর্যায়ে রয়েছে মেধাবী কর্মকর্তাদের মাঝে সনদ ও মেরিট মেডেল বিতরণ। সুধীমণ্ডলী, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে বিপিএটিসি সহ 6টি সহযোগী প্রতিষ্ঠানে মোট 567 জন নবীন কর্মকর্তা সফলভাবে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। প্রত্যেক প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীদের মধ্যে মেধাভিত্তিক শতকরা 5 জন হিসেবে মোট 30 জন কর্মকর্তা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সনদ ও মেরিট মেডেল গ্রহণের বিরল সৌভাগ্য অর্জন করেছেন। Excellencies, ladies and gentlemen, now the certificates and merit medals will be awarded to the accomplished trainee officers. Just to remind you that a total of 567 trainee officers have successfully completed the 63rd training course at 6 different institutions. However, 30 trainee officers, that is 5% of the participants on the merit list of these institutions, will have the honor of receiving certificates and merit medals from the hands of the Honorable Prime Minister herself. We will announce the names of the fortunate participants according to the institutions they come from and would request them to come on stage to collect their certificates and medals from the Honorable Prime Minister. আমি প্রশিক্ষণ প্রতিষ্ঠান অনুযায়ী সকল মেধাবী প্রশিক্ষণার্থীদেরকে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ঘোষণা অনুযায়ী নিজ নিজ সনদ ও মেডেল গ্রহণের জন্য। প্রথমে বিয়াম ফাউন্ডেশন ঢাকা এর মেধা তালিকায় প্রথম দুজনের মধ্যে প্রথমেই আসবেন দ্বিতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী কমিশনার ট্যাক্স তাসমিবা রহমান তন্দ্রা। দ্বিতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী তাসমিবা রহমান তন্দ্রা। তাসমিবা রহমান তন্দ্রা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণ করলেন। এবারে আসবেন মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা। অসাধারণ ফলাফলের জন্য
সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহাকে সনদপত্র, মেরিট মেডেল এবং ডিরেক্টর জেনারেলস অ্যাওয়ার্ড গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। ভাস্কর সাহা সনদপত্র, মেরিট মেডেল এবং ডিরেক্টর জেনারেলস অ্যাওয়ার্ড গ্রহণ করলেন। বিসিএস প্রশাসন একাডেমি এর মেধা তালিকার প্রথম দুজনের মধ্যে প্রথমে আসবেন দ্বিতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী কমিশনার মাহমুদা খাতুন। মেডেল এবং সনদ গ্রহণ করছেন সহকারী কমিশনার মাহমুদা খাতুন। এবারে আসবেন মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী কমিশনার শারমিন ইসলাম। অসাধারণ ফলাফলের জন্য সহকারী কমিশনার শারমিন ইসলামকে সনদপত্র, মেরিট মেডেল এবং রেক্টরস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শারমিন ইসলামকে মেরিট মেডেল, সনদপত্র এবং রেক্টরস অ্যাওয়ার্ড প্রদান করলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা এর মেধা তালিকায় প্রথম দুজনের মধ্যে প্রথমে আসবেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিলা আহমেদ। দ্বিতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী তানজিলা আহমেদ। মেডেল এবং সনদ গ্রহণ করলেন তানজিলা আহমেদ। এবারে আসবেন মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী প্রকৌশলী সিভিল চন্দ্রিমা শীল। অসাধারণ ফলাফলের জন্য চন্দ্রিমা শীল সহকারী প্রকৌশলী সিভিলকে সনদপত্র, মেরিট মেডেল এবং ডিরেক্টর জেনারেলস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এর মেধা তালিকায় প্রথম তিনজনের মধ্যে প্রথমে আসছেন মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী হেলেনা আক্তার। হেলেনা আক্তার সহকারী পুলিশ সুপার। সহকারী পুলিশ সুপার হেলেনা আক্তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ এবং মেডেল গ্রহণ করছেন। এবারে আসবেন মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী ভেটেরিনারি সার্জন শারমিন আক্তার। এখন আসবেন মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব মোহাম্মদ সজিব আল মারুফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। অসাধারণ ফলাফলের জন্য জনাব মোহাম্মদ সজিব আল মারুফকে সনদপত্র, মেরিট মেডেল এবং ডিরেক্টর জেনারেলস মেডেল দেয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ডিরেক্টর জেনারেলস মেডেল গ্রহণ করছেন সজিব আল মারুফ। টেলিকমিউনিকেশন স্টাফ কলেজ গাজীপুর এর মেধা তালিকার প্রথম পাঁচজনের মধ্যে প্রথমে আসবেন পঞ্চম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী তামান্না ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। পঞ্চম স্থান অধিকারী তামান্না ফেরদৌস মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণ করছেন। এবারে আসবেন চতুর্থ স্থান অধিকারী প্রশিক্ষণার্থী দীপ্তি রানী সরকার। দীপ্তি রানী সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী ভেটেরিনারি সার্জন তাপসী রানী দেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। তাপসী রানী দে তৃতীয় স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী তিলক কুমার ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তিলক কুমার ঘোষ দ্বিতীয় স্থান অধিকারী। এবারে আসবেন প্রথম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সিনিয়র সহকারী জজ জনাব মুর্শেদ আল মামুন ভুইয়া। অসাধারণ ফলাফলের জন্য সিনিয়র সহকারী জজ জনাব মুর্শেদ আল মামুন ভুইয়াকে সনদপত্র, মেরিট মেডেল এবং ডিরেক্টর জেনারেলস মেডেল প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ডিরেক্টর জেনারেলস মেডেল গ্রহণ করছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এর ৩১৯ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে মেধা তালিকায় প্রথম ৫% মধ্যে রয়েছেন ১৬ জন। এই ১৬ জনের মধ্যে প্রথমেই আসবেন ১৬তম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব ইমরান হোসেন, ভেটেরিনারি সার্জন। ১৬তম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব ইমরান হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ এবং মেডেল গ্রহণ করলেন।
এবারে আসবেন মেধা তালিকায় 15তম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। জনাব মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সনদ এবং মেডেল গ্রহণ করছেন। এবারে আসবেন 14তম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব মোহাম্মদ মেহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী। সহকারী প্রকৌশলী মোহাম্মদ মেহবুবুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণ করছেন। এবারে আসবেন মেধা তালিকায় 13তম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার। সহকারী কমিশনার জনাব আলী রাজিব মাহমুদ মিঠুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণ করছেন। 12তম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সুরাইয়া আক্তার লাকি, সহকারী কমিশনার। সুরাইয়া আক্তার লাকিকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এবারে আসবেন মেধা তালিকায় 11তম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী তাপসশীল, সহকারী কমিশনার। মেধা তালিকায় 10ম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সুরাইয়া সুলতানা, সহকারী কমিশনারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ এবং মেডেল গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মেডেল এবং সনদ গ্রহণ করলেন সুরাইয়া সুলতানা। এবারে আসবেন মেধা তালিকায় 9ম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব শরীফ আসিফ রহমান, সহকারী সচিব। সহকারী সচিব জনাব শরীফ আসিফ রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণ করছেন। এবারে আসবেন মেধা তালিকায় 8ম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী সচিব জনাব মোহাম্মদ মেহবুব জামান। সহকারী সচিব জনাব মোহাম্মদ মেহবুব জামান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ এবং মেডেল গ্রহণ করলেন। মেধা তালিকায় 7ম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী কমিশনার সঞ্জিদা পারভিনকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ এবং মেডেল গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। এবারে আসবেন 7ম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা। জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা, 6ষ্ঠ স্থান অধিকার করেছেন। এবারে আসবেন মেধা তালিকায় 5ম স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী কমিশনার ফারজানা রহমান। সহকারী কমিশনার ফারজানা রহমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল এবং সনদ গ্রহণ করছেন। সহকারী কমিশনার জেসমিন আক্তার 4র্থ স্থান অধিকারী প্রশিক্ষণার্থী, তাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ এবং মেডেল গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। 3য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী সহকারী সচিব জনাব হাসান আল বাশার আবুল উলাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এবারে সনদ এবং মেডেল গ্রহণ করবেন। 3য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থী জনাব হাসান আল বাশার আবুল উলাই। 2য় স্থান অধিকার করেছেন প্রশিক্ষণার্থী জনাব আবদুল্লাহ আল রাজি, সহকারী সচিব। 2য় স্থান অধিকারী সহকারী সচিব জনাব আবদুল্লাহ আল রাজি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সনদ এবং মেডেল গ্রহণ করছেন। এবারে আসবেন বিপিএটিসিতে অনুষ্ঠিত P63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় 1ম স্থান অধিকারী মোসাম্মদ মিন নুরানী রূপমা, সহকারী সচিব। অসাধারণ ফলাফলের জন্য মোসাম্মদ মিন নুরানী রূপমাকে সনদপত্র, মেরিট মেডেল এবং রেক্টরস মেডেল গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। মোসাম্মদ মিন নুরানী রূপমা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে রেক্টরস মেডেল গ্রহণ করছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। এবারে আমি সনদ ও মেরিট মেডেল প্রাপ্ত সকল প্রশিক্ষণার্থীর সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও বিশেষ অতিথিবৃন্দকে বিনীত অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, a photo opportunity for the recipients to turn this moment into eternal treasure. মাননীয় প্রধানমন্ত্রী ফটো সেশনে অংশগ্রহণ করছেন।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদানের জন্য বিপিএটিসির সম্মানিত রেক্টর জনাব আলম আব্দুর রহমান এনডিসিকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন বিপিএটিসির সম্মানিত রেক্টর জনাব আলম আব্দুর রহমান এনডিসি। Excellencies, ladies and gentlemen, we now request our respected Rector, Mr. A.L.M. Abdur Rahman, NDC, to present a memento of BPATC to the chief guest of today's program, the Honorable Prime Minister. মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা স্মারক গ্রহণ করলেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীমণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, সুযোগ্য কন্যা, এক উন্নত সমৃদ্ধ আলোকিত সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন সাধক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, the Honorable Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহের অনুষদ সদস্যবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ এবং উপস্থিত সভাপতি সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। সাফল্যের সঙ্গে 6 মাস মেয়াদী 66তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারী প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাগণকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কোর্সটি সফল আয়োজনের জন্য বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ 6টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এমন একটি মাসে এই অনুষ্ঠান হচ্ছে, যে মাস হচ্ছে আমাদের স্বাধীনতার মাস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ 23 বছরের সংগ্রাম ও 9 মাসের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজকের দিনে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চাওয়ান নেতার প্রতি, শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোন যাদের মহান আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতির পিতার লক্ষ্য ছিল দেশকে উন্নত সমৃদ্ধ করা। আমাদের স্বাধীনতা সংগ্রাম, আমরা যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিলাম তারই প্রতিবাদ করে জাতির পিতা দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারও কেড়ে নিতে চেয়েছিল। তাই 48 সালে 11 মার্চ ভাষা আন্দোলন শুরু হয়, আর সে আন্দোলনের সূচনাও করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। সেই আন্দোলনের পথ বেয়ে 52 সালে রক্ত দিয়ে আমরা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করি। আর এই ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা হয় 1956 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখনই শাসনতন্ত্র রচনা করা হয় পাকিস্তানের। সেই শাসনতন্ত্রে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। আর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করা হয় এবং শহীদ মিনার নির্মাণের প্রকল্প এবং বাজেট বরাদ্দ দিয়ে প্রকল্প বাস্তবায়নের কাজও শুরু হয়েছিল সে সময়। মূলত বাঙালি জাতি, আমরা পাকিস্তানের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ, কিন্তু আমরা ছিলাম সব থেকে বঞ্চিত। এই বঞ্চনার হাত থেকে বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্যই স্বাধীনতা সংগ্রাম। আর এই বঞ্চনার একটু ছোট্ট অংশ তুলে ধরতে চাই, যেটা 56 সালে পাকিস্তান থেকে প্রকাশিত দৈনিক ডন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়েছিল 56 সালে আমরা বাঙালিরা কোন অবস্থানে ছিলাম। আমাদের অসামরিক ক্ষেত্রে
পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে যে বৈষম্য ছিল তার চিত্র ছিল এরূপ। বাঙালিদের অবস্থান, মানে সেক্রেটারি 4 জন ছিল, তার মধ্যে বাঙালি শূন্য, পূর্ব বাংলা থেকে একজনও ছিল না। জয়েন্ট সেক্রেটারি 22 জন, পূর্ব বাংলার অর্থাৎ বাঙালি ছিল মাত্র 8 জন। ডেপুটি সেক্রেটারি 59 জনের মধ্যে আমরা ছিলাম মাত্র 23 জন। আর সেকশন অফিসার 325 জন, বাঙালি মাত্র 50 জন। আর প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার 3769 জন, তার মধ্যে বাঙালির অবস্থান ছিল মাত্র 811 জন। সিনিয়র গেজেটেড পোস্ট বিভিন্ন যে ডিপার্টমেন্টে, সেখানেও বাঙালিদের অবস্থা কেন্দ্রীয় সরকারে কি ছিল? কেন্দ্রীয় সেক্রেটারিয়েট 692 জন পশ্চিম পাকিস্তানি, আর বাঙালি মাত্র 4 জন। শিল্প উন্নয়ন কর্পোরেশন 162, বাঙালি 3 জন। রেডিও 98 জন, বাঙালি 14 জন। সাপ্লাই ও ডেভেলপমেন্ট 164 জন, বাঙালি মাত্র 15 জন। রেলওয়ে 158 জন, বাঙালি 14 জন। পোস্ট ও টেলিগ্রাফ 280 জন, বাঙালি মাত্র 50 জন। কৃষি অর্থনীতি কর্পোরেশন 38 জন, বাঙালি মাত্র 10 জন। সার্ভে অফিসার 64 জন, বাঙালি মাত্র 2 জন। এয়ারলাইন্সে 1025 জন, বাঙালি মাত্র 75 জন। এটা তো গেল অসামরিক ক্ষেত্রে। সামরিক ক্ষেত্রের অবস্থা ছিল আরো ভয়াবহ। সেখানে জেনারেল 3 জন, পূর্ব বাংলার অর্থাৎ বাঙালি 0, শূন্য। মেজর জেনারেল 20 জন, বাঙালি শূন্য। ব্রিগেডিয়ার 34 জন, বাঙালি শূন্য। কর্নেল 49 জন, বাঙালি শূন্য। লেফটেন্যান্ট কর্নেল 198 জন, বাঙালি মাত্র 2 জন। মেজর 590 জন, বাঙালি 10 জন। নৌবাহিনী অফিসার 593 জন, বাঙালি 7 জন। বিমান বাহিনী 650 জনের মধ্যে বাঙালি মাত্র 40 জন। এই ছিল আমাদের অবস্থাটা। 56 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে কিছুটা উন্নতি ঘটলেও তেমন বেশি হয়নি। জাতির পিতা এই বৈষম্য তুলে ধরেই 6 দফা দিয়েছিলেন। 6 দফা দেওয়ার পর কিছুটা অবস্থার উন্নতি হয়, সর্বক্ষেত্রে বাঙালিরা কিছুটা অধিকার পায়। কিন্তু এই 6 দফার পথ বেয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। কারণ এই 6 দফা দেওয়ার ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ফাঁসি দিয়ে হত্যার একটা ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশে তখন ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সমস্ত বাঙালি জাতি যখন আন্দোলন করে, গণঅভ্যুত্থান হয়, তখন আইয়ুব সরকার বাধ্য হয় জাতির পিতাকে মুক্তি দিতে এবং 70-এর নির্বাচনে গোটা পাকিস্তানেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়, যেটা পাকিস্তানি শাসকরা, সামরিক শাসকরা কোনো মতে মেনে নেয় নাই। এবং তারপরে তিনি অসহযোগ আন্দোলন দেন এবং 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণের মধ্যে দিয়ে গেরিলা যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দেন। এবং 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে, ঠিক 25শে মার্চ দিবাগত রাত অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবার নির্দেশ দেন, যে নির্দেশ তখনকার ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে এবং টেলিগ্রামের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। এবং মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি। একটি স্বাধীন রাষ্ট্র তিনি আমাদের উপহার দিয়ে যান বলেই আজকে বিভিন্ন পদে আমরা বাঙালিরা স্থান পেয়েছি, নইলে বাঙালিরা কোনোদিনই এই স্থান পেত না যদি এই স্বাধীনতা আমরা অর্জন না করতে পারতাম। নবীন কর্মকর্তা বৃন্দকে আমি এটুকুই বলবো, কথা সবসময় রাখতে হবে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা, স্বাধীন দেশে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে হবে, এদেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে স্বাধীনতা ঘোষণার পরপরই গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে ফাঁসির হুকুম ইয়াহিয়া খান দিয়ে গিয়েছিল।
যেহেতু আমরা বিজয় অর্জন করি এবং বিশ্ব জনমতের চাপে বাধ্য হয় তাকে মুক্তি দিতে, তিনি 10 জানুয়ারি ফিরে আসেন এবং 10 জানুয়ারি আমাদের মাঝে এসে একটি স্বাধীন বাংলাদেশ কিভাবে গঠিত হবে তার দিক নির্দেশনাও তিনি দিয়েছিলেন এবং সেই মোতাবেক তিনি তার কাজও শুরু করেন। আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই যে পৃথিবীর মধ্যে বাংলাদেশ ছিল একটি মাত্র দেশ যে দেশে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে মিত্রশক্তি ছিল, যে মিত্রশক্তি আমাদের সহযোগিতা করেছিল। জাতির পিতার অনুরোধে ভারতের প্রধানমন্ত্রী সেই মিত্র বাহিনীকে মাত্র 3 মাসের মধ্যে বাংলার মাটি থেকে ফেরত নিয়ে যায়। পৃথিবীর কোনো দেশ যারাই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে এবং মিত্র শক্তি তাদেরকে সহযোগিতা করেছে, প্রতিটি দেশে মিত্র শক্তি ঘাঁটি বেঁধে আছে। ওই জার্মানি যেমন যখন পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানিতে আমেরিকান সৈন্য, পশ্চিম জার্মানিতে রাশিয়ান সৈন্য, তারা ছিল জাপানে আমেরিকান সৈন্য। পৃথিবীর এরকম সমস্ত দেশ যদি আমরা দেখি, প্রত্যেক দেশে এখনো অবস্থান করছে। বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম দেশ যেটা জাতির পিতার স্বাধীন চেতার নেতৃত্বের ফলে, এবং মিসেস ইন্দিরা গান্ধী তিনিও ছিলেন স্বাধীন চেতা, তাই যখনই তাকে অনুরোধ করেছেন তিনি সাথে তার সেনাবাহিনী ফেরত নিয়ে যান। একটি স্বাধীন দেশের স্থল সীমানা চুক্তি করে আইন করে যান। সমুদ্রে আমাদের যে বিশাল সমুদ্র, সেখানে আমাদের যে অধিকার সেটাও তিনি নিশ্চিত করে আইন করে দিয়ে গেছেন। বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন মাত্র 3.5 বছরের মধ্যে। আমি যখন কাজ করি মাঝে মাঝে যখন দেখি বিভিন্ন আইন এবং সবকিছু, আমার অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে একটা মানুষ কিভাবে এবার গড়ে তুললো। কারণ তখন আমাদের অবস্থানটা কি ছিল, উচ্চ পর্যায়ে কোনো অফিসারই তো ছিল না, কিন্তু যারা ছিলেন এবং যেহেতু তিনি দীর্ঘদিন এই সংগ্রাম করেছেন, তার যে চিন্তা চেতনা ছিল এই দেশকে স্বাধীন করবেন, কাজে তিনি পূর্ব থেকে পরিকল্পনা নিয়েছিলেন কিভাবে এই দেশকে তিনি গড়ে তুলবেন স্বাধীন রাষ্ট্র হিসেবে। বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে স্বীকৃতি আদায় করা বিভিন্ন সংস্থা যেমন জাতিসংঘ, কমনওয়েলথ, ওআইসি থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করা থেকে শুরু করে প্রতিটি কাজই তিনি করে গিয়েছিলেন। বাংলাদেশ বিশ্বসভায় মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর একটা সম্মান পেয়েছিল, কিন্তু সে সম্মান ভুলণ্ঠিত হয়ে যায় 1975 সালে জাতির পিতাকে হত্যা করার পর থেকে। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা, তারা যারা স্বাধীনতা বিরোধী এবং যারা যুদ্ধ অপরাধী, যাদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, সেই যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করে তাদেরকে মন্ত্রী, উপমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পদে আসীন করা এবং স্বাধীনতা বিরোধীরাদেরকে নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করলে সে দেশ কখনো অগ্রগতি করতে পারে না। 21টা বছর বাংলাদেশের মানুষ এই বঞ্চনার শিকার হয়। 21 বছর পরে 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং আওয়ামী লীগ সরকার গঠন করেই কিন্তু আমরা বাংলাদেশকে কিভাবে আমরা দ্রুত উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব সেই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ একটিমাত্র রাজনৈতিক দল যার অর্থনৈতিক নীতিমালা আমাদের আছে এবং সেটা বাস্তবায়নের কি পদক্ষেপ আমরা নেব সেটাও কিন্তু আমাদের সবসময় প্রস্তুত করা হয় এবং প্রতি 10 বছর পর পর সেটাকে আমরা সময় উপযোগী করি, যুগোপযোগী করি এবং আমাদের এভাবে পরিকল্পনা আছে বলে আমরা সরকারে আসলেই দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যায়। মাত্র 5 বছর ছিলাম, 96 থেকে 2001। সার্বিকভাবে বিবেচনা করে দেখলে বাংলাদেশের জন্য ছিল স্বর্ণ যুগ। এরপর আবার 2001 থেকে প্রায় 2008 পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম না। অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত, অনেক সংঘাত, জঙ্গিবাদের উত্থান, দুর্নীতি, স্বজনপ্রীতি, 5বার এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অনেক কিছু হয়েছে। বিস্তারিত আমি বলতে চাই না, সময় কম। কিন্তু 2008 নির্বাচনে জনগণ আমাদের উপর আস্থা রাখে, আমাদের ভোট দেয়, আমরা নির্বাচিত হয়ে আসি। তারপর থেকে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। যখনই বিদেশে যাই অনেক সরকার প্রধান আমাকে জিজ্ঞাসা করে যে এত দ্রুত আপনারা কিভাবে এভাবে উন্নতি করতে পারেন। কারণ আমরা যখন সরকার গঠন করি তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা,
অনেক উন্নত দেশ তাদের প্রবৃদ্ধি অর্জন ধরে রাখতে পারেনি। সেই পরিস্থিতিতেও আমরা আমাদের প্রবৃদ্ধি 6 উপরে রাখি এবং বর্তমানে আমাদের প্রবৃদ্ধি 7.1 অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের রিজার্ভ 32 বিলিয়ন US ডলারে উন্নীত হয়েছে। আমাদের মাথাপিছু 1466 মার্কিন ডলারে আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আসলে আরো বেশি হবে, এটা আমার আশা। এভাবে প্রতিটি ক্ষেত্রে এবং সার্বিক উন্নয়নে আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। উন্নয়নে এটা আমাকে অনেক সময় বলেন আপনি এভাবে উন্নতি করছেন, এটা ম্যাজিকটা কি? আসলে এখানে কোনো ম্যাজিক না, এটা হচ্ছে আন্তরিকতা, দায়িত্ববোধ, কর্তব্যবোধ। এই দেশ আমরা স্বাধীন করেছি, জাতির পিতার হাতে গড়া সংগঠন, বুকের রক্ত দিয়ে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা দেশ স্বাধীন করেছি। স্বাভাবিকভাবে আমরা যখন সরকারে আসি আমরা নিজেদের কথা চিন্তা করি দেশের মানুষের জন্য কতটুকু আমরা করতে পারলাম, দেশের মানুষকে কতটুকু দিতে পারলাম, দেশের মানুষ কতটা উন্নতি পেল, উন্নত জীবন পেল। কারণ জাতিপিতা সবসময় যে কথাটা বলতেন যে বাংলাদেশের মানুষের সার্বিক উন্নয়ন, এটাই ছিল তার একমাত্র কামনা, একমাত্র স্বপ্ন, যে বাংলাদেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, উন্নত জীবন পায়। এটাই তার জীবনের একমাত্র সাধনা ছিল। কিন্তু তিনি করে যেতে পারেননি। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ বহু আগে একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠত। যেমন আমরা দৃষ্টান্ত দিই শ্রীলঙ্কা, সিঙ্গাপুর বা মালয়েশিয়া বা বিভিন্ন দেশ, তখন বাংলাদেশই হতো বিশ্বে একটা দৃষ্টান্ত উন্নয়নে, যেটা জাতির পিতা যদি বেঁচে থাকতেন করে যেতে পারতেন। কাজে তার সেই অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করে, এটাই তো আমাদের লক্ষ্য। যেহেতু আন্তরিকতার সাথে দেশের উন্নয়নে, দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষ যেন ভালো থাকে, অর্থাৎ তার দুবেলা দুমুঠো খেতে পারবে, কোনো মানুষ গৃহহারা হবে না, প্রতিটি মানুষ চিকিৎসা পাবে, রোগের চিকিৎসা পাবে, প্রতিটি ছেলেপেলে লেখাপড়া শিখবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে গড়ে উঠবে। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছিলাম, আজকে তা বাস্তব। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আমরা করে ফেলেছি, এতে কোনো সন্দেহ নাই। কাজে আমরা এভাবে যে উন্নয়ন করে যাচ্ছি, কাজে এই উন্নয়নটা আমাদের অব্যাহত রাখতে হবে দেশের মানুষের জন্য। কাজে আজকে যারা নবীন কর্মকর্তা দায়িত্ব নিচ্ছেন তাদের কাছে আমার এই একটাই অনুরোধ থাকবে, আন্তরিকতার সাথে দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। এখানে জাতির পিতার একটা ভাষণে তিনি বলেছিলেন, আমি একটু কোট করছি, যে সরকারি কর্মচারীগণের উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে বলেন, কোট, আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ওই গরিব কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চড়ি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক। আনকোট। আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই কথাটা কিন্তু সবসময় আমাদের মনে রাখতে হবে যে এই প্রজাতন্ত্র, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই প্রজাতন্ত্রের মালিক এদেশের জনগণ। কাজে এদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি, এটাই আমাদের লক্ষ্য। আরেকটি বিষয় বলবো যে আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। আমরা কারো কাছে মাথা নত করে চলবো না। আমাদের দেশকে আমরা এমনভাবে গড়ে তুলবো যে কেউ আমাদের কখনো বলতে না পারে যে বাঙালি মানে ভিক্ষুকের জাতি, ভিক্ষা করে চলে। এটা আমাদের শুনতে হয়েছে 75-এর পর অনেক জায়গায়। কারণ 75-এর পরে তো দেশে আসতে পারিনি, 6 বছর রিফিউজি হিসেবে আমরা 2 বোন বিদেশে থেকেছি। কাজে বিদেশে বহু মানুষের সাথে দেখা হয়েছে। তখন বাংলাদেশ শুনলেই কি বলতো, বাংলাদেশ মানে ঘূর্ণিঝড়, দুর্ভিক্ষ, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব, দরিদ্র, মানে যেমন আমরা একটা অবহেলিত, অপান্ত, এই ধরনের কথা শুনতে হতো। তখন থেকে একটা প্রতিজ্ঞা ছিল যে আল্লাহ যদি কখনো সেই সুযোগ দেয়, এই বাংলাদেশকে নিয়ে কেউ এই ধরনের অবহেলার কথা বলবে,
তা যেন বলতে না পারে এবং বাংলাদেশ হবে বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ, সেভাবে দেশকে গড়ে তুলবে। ইতিমধ্যে আমরা অনেক কাজ করছি, সেগুলো আমাদের জনপ্রশাসন সচিব সাহেব খুব বিস্তারিত বলেছেন, কাজে আমি আর সেদিকে যেতে চাই না। কিন্তু আমরা সব সেটাই চাই যে জনসেবা কিভাবে নিশ্চিত করা যায়। জাতির পিতা শুরু করেছেন ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা, প্রতিটি মহকুমাকে তিনি জেলায় রূপান্তর করেন, গভর্নর সিস্টেম করেন এবং ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের জন্য আমরা তারই সে পদাঙ্ক অনুসরণ করে স্থানীয় সরকার, আমরা বিভিন্ন স্তরে স্থানীয় সরকার গঠন করেছি এবং এবারেই প্রথম যেমন জেলা প্রশাসনের সরাসরি নির্বাচনও হলো। এই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারগুলিকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারগুলির হাতে পর্যায়ক্রমিকভাবে ছেড়ে দিতে চাই, যাতে করে দ্রুত উন্নতিটা হয়। কারণ আমাদের জনসংখ্যা বেশি, এই জনসংখ্যা যেন সেবাটা পায়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর তাদের আর্থসামাজিক উন্নতিটা যেন দ্রুত হয়। আমি মনে করি আমাদের যারা প্রশাসনের কর্মকর্তা, যারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত কর্মকর্তা রয়েছে, সকলকেই যার যার কর্মক্ষেত্রে আন্তরিকতার সাথে এই কাজটি করতে হবে যে প্রতিটি মানুষ, আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তাদের উন্নত জীবন কিভাবে নিশ্চিত করা যায়। এবং যে সমস্ত উন্নয়ন প্রকল্প আমরা নিচ্ছি, যে বিশাল বাজেট এবং বিশাল আকারে আমরা প্রকল্প দিচ্ছি, সেগুলি যেন যথাযথভাবে তার প্রতিটি পয়সার যেন যথাযথভাবে কার্যকর হয়, বাস্তবায়ন হয় এবং তার সুফল যেন সাধারণ মানুষ পেতে পারে, সেটা নিশ্চিত করা, এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব। কাজে এই দায়িত্বটা অবশ্যই আপনারা মাঠ পর্যায়ে পালন করবেন, সেটাই আমরা চাই। সেই সাথে আমাদের সকল সরকারি কর্মকর্তাদের আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা আরো বৃদ্ধি করতে চাই। কারণ একটা কথা মনে রাখতে হবে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, কাজে আমাদেরকে এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ এখন প্রযুক্তির বদৌলতে বিশ্বটা হয়ে গেছে গ্লোবাল ভিলেজ। আজকে হাতের মুঠোয় সবই পাওয়া যায়, মোবাইল ফোন তখন সকলেরই হাতে, একসময় তার ছিল না। ওটাও কিন্তু আমি প্রধানমন্ত্রী হবার পর প্রথমবার সকলের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। কম্পিউটার ব্যবহার খুব ছিলই না বলতে গেলে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিই। কাজে আজকে এখন আমরা সমগ্র বাংলাদেশে আজ ইন্টারনেট সার্ভিস আছে, আজকে অনলাইনে সব হতে পারে, সকলেই ব্যবহার করছে। ডিজিটাল আমরা সেন্টার করে দিয়েছি সমগ্র বাংলাদেশে। কাজে আমরা এভাবে আমাদের প্রশাসন, সেখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়, 20টা মন্ত্রণালয় এখন আমরা ফাইলিংয়ে চলে গেছি। আমাদের যেমন বিভিন্ন বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসন অফিস থেকে শুরু করে আরও উপজেলা পর্যায় পর্যন্ত আমরা এইভাবে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার নিশ্চিত করতে চাই, সেটাই আমাদের লক্ষ্য। ক্লাসগুলিকে স্কুল কলেজ সেগুলিতে সব মাল্টিমিডিয়া ক্লাসরুম বা আমরা কম্পিউটার ল্যাব তৈরি করেছি আমাদের সর্বক্ষেত্রে। সে সঙ্গে সঙ্গে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাজগুলিকে আরও সহজ করা, আরও উন্নত করা, মানসম্পন্ন করা, সেটাই আমাদের করতে হবে এবং সেভাবেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আর সেই সাথে আরেকটি বিষয়, এবারে যে আমরা বেতন বাড়ালাম, আমি মনে করি পৃথিবীর কোনো দেশে কোন সরকার কখনো 123 ভাগ বেতন একচোটে বাড়াতে পারেনি। আমরা কিন্তু সেটা বৃদ্ধি করে দিয়েছি। সেই সাথে একটা নতুন ভাতা আমরা চালু করেছি, বাংলা নববর্ষ ভাতা, যাতে সকলে মিলে বাংলা নববর্ষ উদযাপন করতে পারি। কাজে আমরা এভাবেই সমস্ত পদক্ষেপগুলি নিয়েছি। আমি আর বেশি কিছু নিতে চাই না, আমি শুধু এটাই বলবো যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ করতে চাই, এটাই আমাদের লক্ষ্য। আর আমি একটা কথা বলি, যারা কর্মকর্তা হয়ে আসেন বা চাকরি নিয়ে আসেন, তারা তো বেশ লম্বা সময়ের জন্য, আর আমাদের চাকরি মাত্র 5 বছরের জন্য, এটা মাথায় রাখতে হবে। আমরা 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসি, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা অনেক বড়।
কারণ এই দেশটা আমরা স্বাধীন করেছি, একথা আমি কখনো ভুলি না, যে দেশ আমরা স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়। কাজে এই দেশকে আমাকে উন্নত সমৃদ্ধ করতেই হবে, কারো কাছে আমরা মাথা নিচু করে চলবো না। আপনারা জানেন যে পদ্মা সেতু নিয়ে আমাদের উপরে যে অভিযোগ এনেছিল, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করছি। এটা আমাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা এবং আত্মবিশ্বাস থেকেই আমরা করতে পেরেছি। আজকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজকে বাংলাদেশকে আর কেউ ভিক্ষুক বলতে পারবে না, কারোর কাছে হাত পেতে আমরা চললি না। আমাদের উন্নয়ন প্রকল্প 90% আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে সততার সাথে, নিষ্ঠার সাথে, দেশপ্রেম নিয়ে সবাই যার যার কাজ করবেন, সেটাই আমরা চাই। প্রশিক্ষণের সময় আমি একটু বাড়িয়ে দিয়েছি 6 মাস, আমার তো মনে হয় আরো একটু বেশি বাড়াতে পারলে বোধহয় আরো ভালো হতো। আর মাঠ পর্যায়ে যে আমরা 2 মাসের কর্মসূচি দিয়েছি, মাঠের থেকে যে ধারণাটা, মাঠের অবস্থানটা, মানুষের অবস্থান এবং নিজের দেশকে চেনা জানার যে একটা সুযোগ আসবে, সেটাও আমি মনে করি নিজের কর্মক্ষেত্রে, নিজের যেমন মেধা বিকাশেরও সুযোগ হবে, কর্মপরিকল্পনা গ্রহণ করতেও তা অনেক সহায়ক হবে। কাজে আন্তরিকতা থাকলে আর দেশপ্রেম থাকলে সব কাজই করা যায়, এটা আমি নিজে বিশ্বাস করি। যাই হোক, আমি সবাইকে এটুকুই বলবো যে কর্মজীবনে প্রত্যেকের জীবন সাফল্য আসুক এবং দেশ ও জাতির প্রতি আন্তরিকতা নিয়ে, দেশের মানুষের প্রতি ভালোবাসা দিয়ে নিজ নিজ কর্মস্থলে কাজ করে যাবেন, যেন আমরা এই দেশকে 2021 সাল যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, তখন যেন এই দেশকে আমরা বৌদ্ধমায়ের দেশে উন্নীত করতে পারি। আর 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, হয়তো দেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু আজকে নবীন কর্মকর্তারা তাদের হাতেই দায়িত্ব দিয়ে গেলাম এই উন্নত সমৃদ্ধ দেশ গড়ার। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে। কাজে আমাদের লক্ষ্য বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। আমি আমাদের নবীন সকল কর্মকর্তা সকলকে, যারা কর্মক্ষেত্রে যোগ দিতে যাচ্ছেন, সবাইকে আমি আমার দোয়া আশীর্বাদ জানাচ্ছি এবং সকলের জীবন সফল হোক, সুন্দর হোক, সেই কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মূল্যবান এই দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আপনার উদ্দীপনামূলক বক্তব্য নবীন কর্মকর্তাদের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে অনুপ্রেরণা যোগাবে এবং আজীবন দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে গণমানুষের সেবায় ব্রতী হতে উজ্জীবিত করবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রথম পর্যায়ে শেষ প্রান্তে চলে এসেছি। দ্বিতীয় পর্যায়ে রয়েছে 63তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের উপস্থাপনায় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রীকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Excellencies, ladies and gentlemen, this brings us to the end of the first phase of the program. The second part of the program is a brief cultural presentation by the trainees of the 63rd Foundation Training Course. So I request the respected Rector of BPATC, ALM Abdurrahman NDC, to escort the Honorable Chief Guest and the special guests to their seats on the front row for the Prime Minister to enjoy the brief cultural program. Thank you.
সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দর্শক সারিতে উপবিষ্ট হয়ে সাংস্কৃতিক আয়োজন উপভোগ করবেন। মঞ্চ বিন্যাসে আমাদের কিছুক্ষণ সময়ের প্রয়োজন, আমরা বিনীতভাবে আপনাদের কাছ থেকে সেই সময়টুকু চেয়ে নিচ্ছি। বাংলাদেশ পাকিস্তানি শোষণ আর অত্যাচারে ক্ষত বিক্ষত, হাজার বছরের সংগ্রামের পরিক্রমায় জন্ম নিলেন এক মহান কবি। তিনি সৃষ্টি করলেন এক মহাকাব্য স্বাধীন বাংলাদেশ। মহান কবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানাই বিনম্র শ্রদ্ধা। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো ঘুরতে পারে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখনও পলকে দারুণ ঝলকে তৈরি ফুটিতে জল হৃদয়ে লাগিয়ে তোলা, জনসমুদ্রে জাগিয়ে জল সকল জল খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, জনসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার পায়ের তলার পুণ্য মাটি
সেই পলাশের কথা রাখলাম, সেই স্বপ্নের কথা রাখলাম। অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্য ও সৌন্দর্যের দেশ বাংলাদেশ। পাখির কলতানে, গানে গানে, ফুলে ফলে, স্নেহ মমতায় ভরা আমাদের এ দেশ, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাংলার মাটি আর প্রকৃতির মতো সহজ, সরল এবং সুন্দর, তেমনি সংগ্রামী ও স্বাধীন চেতা। বারবার রুখে দাঁড়িয়েছে অত্যাচার আর শোষণের বিরুদ্ধে। অবশেষে বঙ্গবন্ধুর ডাকে রচনা করেছে এক মহাকাব্যিক সুর। ওরা একটি ভুলকে বাঁচাবো করে, ওরা একটি ভুলকে বাঁচাবো করে, ওরা একটি মুখে হাসি মমতা
বাংলাদেশ আজ স্বাধীন। কিন্তু বিশ্ব দানবেরা ক্রমাগতভাবেই স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। 1975 সাল 15ই আগস্ট ওই দানবেরা সপরিবারে হত্যা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আজও বিভিন্ন চলে ছবল মেরেই চলেছে স্বাধীনতার চেতনায় আর জাতীয় অগ্রগতিতে। হে সুধী, প্রজাতন্ত্রের হে নবীন কর্মকর্তা বৃন্দ, আসুন তাবৎ দুনিয়ার অশুভ শক্তির বিরুদ্ধে সম্মিলিত সাহসিকতায় রুখে দাঁড়াই, নিশ্চিহ্ন করি বিশ্ব দানবের হিংস্র থাবা। সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম, তাকই তাকই থই ত্রিমি ত্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। দানব দলনি হয়ে উন্মাদিনী, আর কি দানব থাকিবে ভঙ্গে। সাদরে সন্তান হিন্দু মুসলমান, সাদরে সন্তান হিন্দু মুসলমান। কাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ, কাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ বীরাঙ্গনার ত্যাগে অর্জিত রক্তাক্ত বাংলাদেশ। স্বাধীনতার চেতনায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার